নমস্কার বন্ধুগণ, আমি কুশলশীল। অলৌকিক গল্পের খনিতে আপনাদের স্বাগতম জানাই। আজ আমি আপনাদের আমার লেখা একটা গল্প শোনাতে চলেছি। গল্পের নাম নিত্যা। এই গল্প পুরোটাই কাল্পনিক এবং সাজানো। আমি চাইব শ্রোতা বন্ধুরা শুধু গল্প শোনার আনন্দে গল্পটি উপভোগ করবেন। যারা নিয়মিত গল্প শোনেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলে আজ নতুন তাদেরকে সাদর আমন্ত্রণ জানাই। আপনারা এই চ্যানেলে আরও বহু গল্প আছে যেগুলো শুনে দেখতে পারেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। শুনতে থাকুন আজকের গল্প। ট্রেন যখন স্টেশনে থামল, রাত তখন 2:10। স্টেশন চত্বর ঘুটঘুটে অন্ধকার। জনা কয়েক লোক নামলো, কিন্তু তারাও দেখতে দেখতে কোথায় উধাও হয়ে গেল চোখের নিমেষে। এত অন্ধকার কেন রে বাবা? আজকার দিনে স্টেশন কোথায় চকচকে ঝকঝকে থাকবে, চারিদিকে লোকে ভরে থাকবে তা নয়, এ তো পুরোই বিপরীত। কেমন গুমোস ভাব, যেন এই অন্ধকার গোটা পৃথিবীর আলোকে গিলে ফেলেছে। থেকে থেকে একটা রাত চড়া পাখির ডাক শোনা যাচ্ছে। দূরে একটা ঘর মতো জায়গা, সেখানে আলোর আভা দেখা যাচ্ছে। হয়তো সেটাই টিকিট কাউন্টার। আমি মালপত্র তুলে এগিয়ে যেতে লাগলাম। পেছন থেকে, আরে দাঁড়া, একাই ছুটে যাচ্ছিস কোথায়? এখানে তো নেটওয়ার্কও নেই দেখছি। কোন জায়গায় নিয়ে এলি বলতো? দাঁড়া, মোবাইলে ফ্ল্যাশটা জ্বালাই। আমি আর অমল সেই ঘরটির দিকে এগিয়ে যেতে লাগলাম। আমার ধারণাই ঠিক, এটাই টিকিট কাউন্টার। জানলার কাছে দাঁড়ালাম। জানলার কাঁচ ভাঙা। সেটা দিয়ে উকি মেরে দেখলাম ভেতরে একটা হেরিকেন জ্বলছে। একটি মাঝ বয়সী লোক নাক টেনে ঘুমাচ্ছেন, আর ওনার বড় মোচ নিঃশ্বাসের হাওয়ায় নড়ে উঠছে একবার করে। কি বিখ্যাত তিনার নাক ডাকার শব্দ! অমল গলা খাকিয়ে বলল, এই যে স্যার, শুনছেন? ধর মরিয়ে তিনি উঠে আমাদের দিকে একটু অবাক হয়ে চেয়ে দেখলেন। আমাদের দেখে এমন ভাব করলেন যেন ভূত দেখছেন। তিনাকে জিজ্ঞেস করলাম, এখানে এত অন্ধকার কেন? লাইটের বন্দোবস্ত নেই নাকি? ফ্ল্যাশ দিয়ে চারিদিকে একটু দেখে নিলাম। সেখানে দিব্যি দেওয়ালে দেওয়ালে লাইট বাল্ব লাগানো আছে। বললাম, এই যে লাইট বাল্ব দেখছি, তাহলে বিদ্যুৎ নেই নাকি? এখানে প্রথম এসেছো মনে হচ্ছে, বললাম। হ্যাঁ, ঘুরতে এসেছি হাওয়া বদলের জন্য। কিছুদিন থাকবো। শুনেছি এখানকার পরিবেশ খুবই সুন্দর, বাতাসে ভেজাল নেই, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তা ঠিকই শুনেছেন, তবে তিনি কিছু একটা বলতে গিয়েও বললেন না, থেমে গেলেন। তবে গাড়ি টাড়ি কিছু ঠিক করেছেন? আগে কেউ নিতে আসবে বলে দাঁড়িয়ে আছেন? অমল বলল, না, এখানে কোনো পরিচিত নেই আমাদের, শুধু একটা বন্ধু আছে, নিকেতন। সে এখানকার পোস্ট অফিসে কাজ করে। বলছি চট্টগ্রাম যাব। চট্টগ্রাম যাওয়ার জন্য এখন কি কোনো গাড়ি পাওয়া যাবে? দেখুন বাইরে কোনো গাড়ি পাওয়া যায় কিনা। এখন রাতের বেলায় লোকজনের আসা যাওয়া কম, তাই গাড়ি পাওয়া একটু কঠিন। বাইরে বেরিয়ে দেখুন, ও সামনে বট গাছের গোড়ায় হরিহরের গরু গাড়ি থাকতে পারে। তাও যদি আপনার কপাল ভালো থাকে তাহলে তাকে পাবে। বহুদিন সেও বাড়ি চলে যায়। খরিদ্দার না পেলে আর বসে থাকবে সারা রাত?
আমরা তিনার কথা শুনে নমস্কার করে চলে যাচ্ছি। তিনি পেছন থেকে ডেকে বললেন, এই বাবুরা শোনো, বলছি রাস্তায় কোথাও থামবেন না, যান এবারে। কি আশ্চর্য, তিনি আমাদের এই কথাটা বললেন কেন? আমার মনে খটকা লাগলো। তিনার কথা মতো বাইরে গিয়ে দেখি চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিছুই ঠাহর করা যায় না। বটগাছটাও যে কোথায় আছে সেটা বুঝে ওঠা মুশকিল। ফ্ল্যাশের আলোয় সিঁড়ি নেবে একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম সেই বটবৃক্ষটি। ওনার কথা মতো সেটির নিচে একটি গরু গাড়ি তো আছে। ততক্ষণে আকাশে ভোরের হালকা আলো ফুটে এসেছে। গ্রীষ্মের সময় রাত হয় ছোট আর দিন হয় বড়। ভোরের আলোয় গরু গাড়ি করে চট্টগ্রামের দিকে দুলতে দুলতে টলমল করতে করতে এগিয়ে চলেছি আমরা। চট্টগ্রাম তাও নাই করে 3 কিলোমিটার হবে স্টেশন থেকে। ভোরের আলোয় গ্রামের কাঁচা রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে দেখি খোলা আকাশে সাদা প্রবাসী পাখি ডানা মেলে উড়ে যাচ্ছে সারিবদ্ধ হয়ে। একবার করে ভোরের শীতল বাতাস গা ছুঁয়ে যাচ্ছে। আহ, কি শান্তি গ্রামের সচ্ছল পরিবেশে। সত্যি একটুও ভেজাল নেই, কোথাও ধুলো ধোঁয়া কিছু নেই, শুধু চারিদিকে সবুজ মাঠ আর মাটির কাঁচা রাস্তা। কি আনন্দই না লাগছিল। আমার মতে প্রত্যেক শহরবাসীকে বছরে নাই করে একবার গ্রামের দিকে আসা প্রয়োজন। মুখে একটা হুড় হুড় শব্দ করে চালক এগিয়ে যাচ্ছিল। হঠাৎ চট্টগ্রাম ঢোকার আগে একটা বিলের কাছে গরু গাড়িটা থেমে গেল। দেখলাম যত দূর চোখ যায় এই বিলটা সাপের মতো আঁকা বাঁকা হয়ে ছড়িয়ে আছে। চল চল চল, আবার থেমে যায়। কি হলো, গাড়ি হঠাৎ থেমে গেল কেন কাকা? আপনারা এখানে নতুন নাকি? আমরা এখানে নতুন কি না তাতে গরু গাড়ি থেমে যাওয়ার কি সম্পর্ক রে বাবা? বিরক্ত হয়ে বললাম। হ্যাঁ, কেন বলুন তো? একই কথা স্টেশন মাস্টারে জিজ্ঞেস করছিলেন। এই গ্রামের সম্পর্কে যারা জানে তারা এরকম প্রশ্ন করে না বাবু। গাড়ি চড়ে আসুন বা গরু গাড়ি করেই চড়ে আসুন, এই বিলের কাছে এলে সেটি বন্ধ হবেই। আমার মাথায় আবার একটা খটকা লাগলো। বড় বিচিত্র জায়গা। কিছুক্ষণ পর আবার গরু গাড়ি চলতে আরম্ভ করলো। ঘন্টা খানিকের মধ্যে আমরা চট্টগ্রাম পৌঁছালাম। গরু গাড়ি এসে থামলো ঠিক নিকেতনের বাড়ির সামনে। আমাদের কলরব শুনে দরজা থেকে বেরিয়ে এলো নিকেতন। আয় আয়, ভেতরে আয়, কতদিন আগে দেখা, কেমন আছিস? এইসবের নানান প্রশ্ন ছুঁড়ে দিল আমাদের সম্মুখে, যেগুলো ধীরে সুস্থে উত্তর দিতে দিতে ঘরে ঢুকলাম। আমাদের মালপত্র নিজের কাঁধে নিয়ে এগিয়ে যাচ্ছে নিকেতন। তারপর সামনের সোফায় বসে ঘন্টাখানিক গল্প গুজব করলাম। তার মাঝে গরম গরম ফুলকো লুচি আর ঘুগনি পেটে যেতে কি যে তৃপ্তি না হলো সেটা বলা বাহুল্য। দুপুরে চোড়া রোদ, সূর্যের আলো নীল আকাশে ঝিকঝিক করছে। 3 বন্ধুর অনেক দিনের গল্প গুজব ও দুপুরে খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ভাত ঘুম দিলাম। ঘুম ভাঙল তখন সূর্যের আলো পড়ে গেছে। জানলা দিয়ে সূর্যের লাল আলোর ঝলক দেখা যাচ্ছে। সূর্য মামা সারাদিনের পৃথিবীবাসীদের ঝলসে দেওয়ার কাজ সেরে এবার বাড়ি ফিরে যাওয়ার কাগারে। বিকেলের ফুরফুরে বাতাসে মিষ্টি একটা ফুলের গন্ধ পাচ্ছি।
দেখলাম অমল ও নিকেতন দুজনেই ঘুম থেকে উঠে কোথাও গিয়েছে। তাদেরকে দেখতে পাচ্ছি না, হয়তো বাজারে গেছে। চোখ কচলাতে কচলাতে নিকেতনের বাড়ির পেছনের দিকে দেখি নিকেতন সারিবদ্ধ করে টমেটোর গাছ লাগিয়েছে, যেটিতে লাল লাল টমেটো ঝুলে পড়েছে নরম গাছের ভারে। কিছুটা এগিয়ে গিয়ে যেতে দেখি সেই বিলটা, যেটা এই দিকে একটা বাঁক নিয়ে নিকেতনের বাড়ির পেছন থেকে চলে গেছে পশ্চিম সুদূরে। সচ্ছল জল, জায়গায় জায়গায় কচুরিপানা জমে আছে, তবে জল টলটলে পরিষ্কার। মাটির তলের কাঁকড় অবধি দেখা যায়। গরম পড়েছিল প্রচন্ড, এত পরিষ্কার জল দেখে আর থাকতে পারলাম না। আস্তে আস্তে বিলের জলে নামলাম। কি ঠান্ডা জল! হাঁটু অব্দি জলে দাঁড়িয়ে মুখে চোখে জল দিচ্ছিলাম। বিলের শীতল জল সারাদিনের ক্লান্তি ও ঘামের শরীরের থকান মুছে ফেলল। এবার অন্ধকার নেমে আসছে, সূর্য অস্ত গেছে। টলটল করে বিলের জল এবার অন্ধকারে কালো কুচকুচে হয়ে উঠেছে। হঠাৎ আমার মনে হলো আমার পায়ে কি একটা জিনিস ঠেকলো। চমকে উঠলাম। আরে কি ঠেকলো? মনে মনে ভাবলাম, এত বড় বিল, নিশ্চয়ই মাছ আছে। ঘরে উঠে আসলাম। কারেন্ট চলে গেছে। টেবিলে হেরিকেন রাখাই ছিল, সেটা জ্বালালাম। কিছুক্ষণের মধ্যেই নিকেতন আর অমল বাজার থেকে ফিরে এলো, ঝোলা ভর্তি শাক সবজি এবং কি একটা বড় মাছ নিয়ে এসেছে। এই দেখ, দেখছিস তো? হ্যাঁ, কত বড় মাছ! এই যে, এটা আমাদের বিলেরই মাছ, খুব সুস্বাদু, খেয়ে দেখবি। আজকে ভালো করে সরষে দিয়ে মাছটা রান্না করব। আমি বললাম, এখানে কারেন্ট থাকে না নাকি রে? থাকে তো, তবে প্রায় আসে আর যায়। আরে বিলের ব্যাপারটা কি বলতো? সকালে আস্তে আস্তে ও গ্রামের ঢোকার পথে বিলটার কাছে গরু গাড়িটা থেমে গেছিল। আর কেমন যেন একটা কথা বলছিল গরু গাড়ির চালকটা, খুবই অদ্ভুত লাগলো। নিকেতন বলল, এই বিলটা এই গ্রামের মানুষের আস্থার প্রতীক। এই বিলে দেবী নিত্যা বাস করেন। এই বিল আমাদের মাছ, ফসল ও খাওয়ার জন্য জল দেয়, কিন্তু প্রত্যেক বছর একটা করে। নিকেতন কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তারপর বলল, সন্ধ্যার পর জলে কেউ নামে না। গ্রামের লোকের বিশ্বাস, সন্ধ্যের পর এই বিলের জলে দেবী ভ্রমণ করেন। আজগুবি কথার আর কোনো মানে হয় না। অমল চিরকালই ডানপিটে আর নাস্তিক। দেব দেবী, ভূত প্রেত কিছুতেই বিশ্বাসী নেই। তার ধারণা, যেটা চোখে দেখি না সেটা অবিশ্বাসনীয়। অমল বলল, সচক্ষে কেউ দেখেছে নাকি গুজব রটিয়ে বেড়ায় লোকে? হ্যাঁ, দেখ, তোরা বাইরে থেকে এসেছিস, তোরা নাই বা মানবি, কিন্তু আমি এখানে থাকি, আমি বিশ্বাস করি। জানিস, বহুবার এই বিল থেকে সাপ উঠে আসে আমার ঘরে, কিন্তু লোকের কথা মাফিক তাদের কিছুই না করতে গেলে তারাও তোদের ক্ষতি করবে না, তারা নিজেই চলে যায়। তাদের ক্ষতি করলে দেবী রুষ্ট হবেন। এই গ্রামের এক কোণে দেবীর বড় মন্দির আছে। আষাঢ় মাসের কৃষ্ণ পঞ্চমী তিথিতে, নাগ পঞ্চমীর দিন দেবীর ধুমধাম করে পুজো হয়। মানুষের বিশ্বাস বল আর অন্ধবিশ্বাস, এই বর্ষাকালে যখন সাপের উপদ্রব বৃদ্ধি পায়, তখন দেবীর পূজা এখানে লোকজন মহা সমারোহে করে। অমল আরও কিছু বলতে যাচ্ছিল, তার কথা বলার আগেই
আমি বললাম, এ নিকেতন, কফি আছে রে। জানলা দিয়ে ফুরফুরে বাতাস আসছে, আর বাতাসে সেই নাম না জানা ফুলের গন্ধটা হাওয়ার সঙ্গে আরো গাঢ়ভাবে মিশে আমাদের ছুঁয়ে যাচ্ছে। এক মনে বসেছিলাম। হঠাৎ অমল চেঁচিয়ে উঠল। আমার নজর পড়ল জানলার দিকে। সেটির শিক বেয়ে ঘরে ঢুকে আসছে একটি মিশমিশে কালো বিষাক্ত সাপ। ততক্ষণে অমল হাতের টর্চটা ছুঁড়ে মারে সাপটিকে লক্ষ্য করে। টর্চটি সোজা লাগে তার মাথায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সাপটি। ছটফট করতে করতে পিছিয়ে যায় তার কালো মিশমিশে দেহ টর্চটিকে ধরে। যেন তার সর্প দন্তে সংগ্রহ সব বিষটুকু টর্চটির মধ্যে ঢেলে দেওয়ার প্রাণপণ প্রচেষ্টায় লেগেছে। নিমেষের মধ্যে ছটফট করতে করতে তার দেহ নিথর হয়ে গেল। নড়াচড়া বন্ধ হয়ে গেল সাপটির। সঙ্গে সঙ্গে নিকেতন চেঁচিয়ে উঠল, এ কি করলি? তুই কি জানিস তুই কি অঘটন করলি? পই পই করে বারণ করলাম, এদের কিছু করবি না, শুনলি না তো? অমল তখনও ঠোঁটে কামড় দিয়ে সেই সাপটির দিকে চেয়েছিল, যেন তার কানে কোনো কথাই ঢুকছে না। অমলের হাতে ঘটে যাওয়া এই অঘটনটাই সে রাত্রে আমাদের জন্য কাল হয়ে দাঁড়াল। দেবী নিত্যা, যাহার অপর নাম মনসা, কেউ বা ডাকে বিশুহরি, কেউ পদ্মাবতী, কেউ বা কীতকা। আর যারা দেবীর অবহেলা করে, তিনার পূজা করে না, তিনাকে দেবী রূপে শ্রদ্ধা করে না, তাদের জন্য দেবী স্বয়ং ধ্বংসকারিণী। মাঝরাতে একটা গোঙানির শব্দে আমার ঘুম ভাঙতে দেখলাম বিছানায় অমল ধড়ফড় করছে। আমি তাকে ডাকলাম, এ অমল, অমল, কি হয়েছে অমল? হেরিকেনের আলোটা বাড়াতে গিয়ে দেখি হেরিকেন নিভে গেছে। বালিশের নিচে মোবাইলটা নিয়ে ফ্ল্যাশ অন করে দেখি অমলের চোখ বিস্ফারিত, সমানে গোঁ গোঁ করে গুঙ্গিয়ে উঠছে, আর তার সঙ্গে সারা দেহ পাথরের মতো শক্ত হয়ে গেছে। অমল একভাবে ওপরের দিকে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে। সেই দিকে চোখ ফেলতেই আমার গায়ের রক্ত শুকিয়ে গেল, হাত পা নিমেষের মধ্যে ঠান্ডা হয়ে গেল। আমিও কেমন বোবা হয়ে গেলাম। দেখলাম গোটা দেওয়াল জুড়ে সাপের ছায়া, যেন এক বিশাল সর্প নিজের লেজের প্যাঁচে গোটা ঘরটিকে জাঁকড়ে রেখেছে। তার লেজের চাপ ক্রমশ বাড়ছে ঘড়ির কাঁটার টিকটিক শব্দের বেগের সঙ্গে তাল মিলিয়ে। আর একটু হলেই এবার যেন ঘরের দেওয়াল থেকে ইট খসে পড়বে। আমি শরীরের শক্তি জুটিয়ে নিকেতনকে ডাকলাম, নিকেতন! সে ততক্ষণে আমাদের ঘরে এসে গেছে। সে আমাকে টেনে খাট থেকে নামিয়ে এবং অমলকে ডেকে তোলার চেষ্টা করে। নিষ্ফল যায় তার চেষ্টা, যেন স্বয়ং কাল তাকে জাগতে দিচ্ছে না। নিকেতন অমলের মুখে চোখে জল দিয়ে তাকে বাইরে তুলে আনে। আমরা বেরিয়ে এলাম সেই ঘরের পেছনের দরজা থেকে বাড়ির পেছনের দিকে। অমলের হুঁশ এলো কিছুক্ষণ পর। পাশের মোহনবাসীর আমের গাছটিতে একটা রাতচড়া পাখি ডেকে উঠল। তখন আকাশে কালো মেঘ জমে এসেছে। আমি অমলের দিকে তাকিয়ে দেখি ভয়ে তার মুখ শুকিয়ে পাংশু হয়ে গেছে, চোখে ভয়ের ছাপ,
মাথায় ঘাম চকচক করছে এবং হাত পা বরফের মতো ঠান্ডা। আম গাছের গুড়িতে অমলকে বসিয়ে আমরা চুপচাপ ঘরটির দিকে তাকিয়ে দেখছিলাম। সেই কালো ছায়া এখনো ঘরটিকে আঁকড়ে ধরে আছে। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে উঠল। আলোকিত হয়ে উঠল চোখের সামনেটা এবং এক পলকে বিলের জলে দেখলাম একটি বিশাল ছায়া মূর্তি। সেই ছায়া মূর্তি আম গাছটি ছাড়িয়ে আরো উপরে উঠে গেছে। ধীরে ধীরে ছায়া মূর্তিটি স্পষ্ট হতে লাগে সেই মিশমিশে কালো মূর্তি। হে কি, এ তো একটি বিশাল সর্পকন্যা। একবার করে তার জিভ বার করে বাতাসে মানুষের গন্ধ শুকছে। তার সারা গায়ে মাছের আঁশের মতো শ্যাওলাটে সবুজে শরীর, মাথায় অজস্র সর্পে ভরা সর্প মুকুট। সেটি থেকে খসে সর্পগুলি তার শরীর বেয়ে নেমে আসছে। সর্পকন্যার চোখের মনি স্থির নেই, এদিক সেদিক কিছু একটা খুঁজছে, যেন আমাদেরই। বাতাসে তার গরম নিঃশ্বাস মিশে গেছে। তার ফোঁস ফোঁস গর্জনে আম গাছের পাতাগুলি খড় খড় করে নড়ে উঠছে একবার করে। বিদ্যুতের আলো একবার করে চমকে উঠছে, আর তার আলোয় সর্পকন্যার ধারালো ছুঁচলো সামনের দিকে বেরিয়ে থাকা দুটি খঞ্জরের মতো দাঁত দেখতে পাচ্ছি আমরা একবার করে। এতক্ষণে হয়তো সেই রাত চড়া পাখিটাও ভয়ে প্রাণ বাঁচিয়ে পালিয়েছে। সর্পগুলি এগিয়ে যাচ্ছে অমলের দিকে। অমল সেখান থেকে উঠে পালাতে যায়। আমরা যেই দিকে পেলাম প্রাণপণে ছুটে পালাতে থাকি, কিন্তু পালিয়ে যাব কোথায়? তারাও যেন পিছু ধরেছে। ছুটতে ছুটতে অমল একটা মাটির চায়ে ধাক্কা খেয়ে পা মোচকে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সর্পগুলি তার উপর এসে হাজির। একটা লম্বা জিভ অমলের সামনে হিলিয়ে উঠে একবার করে। পিছন ফিরে দেখি অমল মাটিতে পড়ে আছে। নিকেতন জানি না কোথায় গেছে, তাকে অন্ধকারে দেখতে পাওয়া যাচ্ছে না। আমার চোখের সামনে আস্তে আস্তে অন্ধকার আরো গাঢ় হতে লাগলো। দূরে অমলকে দেখতে দেখতে আবছা অন্ধকারে মিশিয়ে গেল অমল। শুধু চোখ বন্ধ হওয়ার আগে অমলের চিৎকারটুকু শুনতে পেলাম। তারপর আর কিছু মনে নেই। সকালে যখন চোখ খুলল, নিজেকে বিছানার এক কোণে গুটিসুটি হয়ে শুয়ে পেয়েছি। দেওয়ালগুলোয় আর কোথাও কিছু নেই। পাশে নিকেতন মাথা নিচু করে হাঁটুতে হাত রেখে বসে আছে। আমার জামা কাপড়ে কাদা, তার মানে এটা স্বপ্ন ছিল না। আমি জ্ঞান হারিয়ে বিলের ধারে পড়েছিলাম। নিকেতনই আমাকে ঘরে নিয়ে এসেছে হয়তো। আমি তার দিকে চেয়ে জিজ্ঞেস করলাম, অমল? কাল রাত্রে আমরা তিনজনে অজ্ঞান হয়ে গেছিলাম। আবার যখন জ্ঞান ফিরল দেখি তুই জলের ধারে পড়ে আছিস, আর অমল মাটিতে উবু হয়ে লুটিয়ে আছে। ওকে সোজা করে মুখে চোখে জল দিব বলে উল্টাতে গিয়ে দেখি ওর একটি চোখে কাল সেটে পড়ে গেছে। মাটির চায়ের ঠোকর লেগে পড়ে যেতে দেখেছিলাম, তখনই হয়তো তার চোখে লেগেছে। আমি দেখলাম অমল আমার পাশে শুয়ে। আমি তাকে ডাকলাম, অমল, এই অমল, অমল। অমল ধড়মড়িয়ে উঠে বসল। রাতের আতঙ্ক এখনো জাঁকড়ে ধরে আছে আমাদের। অমলের মুখ থেকে একটা অস্পষ্ট শব্দ বেরালো, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না, কিছু দেখতে পাচ্ছি না আমি।
চোখ ধরে বসে পড়ল অমল। আমাদের বুঝতে দেরি হলো না যে অমলের একটি চোখ কাল রাতের ঘটনায় সে হারিয়ে ফেলেছে। তারপর সেই দিনই আমরা সেই গ্রাম থেকে বিদায় নিই। যাওয়ার আগে দেবীকে শ্রদ্ধা ভরে প্রণাম করে ক্ষমা চেয়ে নিয়েছিলাম। কলকাতায় ফিরে অমল চোখের ডাক্তার দেখায়, কিন্তু ডাক্তার মশাই স্পষ্টই জানিয়ে দেয় যে চোখে আর অমল কোনোদিনই দেখতে পাবে না। সেদিন রাত্রের ভয়ঙ্কর দৃশ্য আমার আজও মনে আছে, ভুলতে পারিনি। দেবী করুণাময়ী, করুণার সাগর, তার জন্য হয়তো আমরা অমলকে ফিরে পেয়েছিলাম। কারণ সেই রাতে দেবীর যা রুদ্র রূপ আমরা সবাই দেখেছিলাম সেটা ভোলার মতো নয়। দেবী অমলের মনে দেবীর প্রতি আস্থাটা জাগিয়ে দেওয়ার জন্যই সামনে এসেছিলেন হয়তো। সেই রাতের দৃশ্য আজও আমার চোখে ভাসে। বহুবার রাত্রে ঘুম ভেঙে সিলিংয়ের দিকে তাকাতে পারি।